স্বাগত নিউজ আপডেটে, সাথে আছি আমি তানভীর খন্দকার। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইতিহাসে যার যতটুকু অবদান তা স্মরণ করতে চায় বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি জানান, খন্দকার মুস্তাক রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেন। রাজধানীসহ দেশের ৮টি বিভাগে বিএনপির আয়োজনে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলে দুপুর ২টা পর্যন্ত। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিষয়টি নিশ্চিত করেন। যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন, সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও ৩ জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। ফার্মাসিউটিক্যালস ছাড়া বেক্সিমকো গ্রুপের অন্য কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগে কোনো বাধা নেই। রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ সকালে এই আদেশ দেন। আদালত শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে হাইকোর্টের আদেশটি স্থগিত করেছে। এছাড়া রিসিভার নিয়োগ সংক্রান্ত রুল হাইকোর্ট বেঞ্চকে 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবাহানের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দিয়েছিল। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপিল করেছে, অন্যান্য কোম্পানি করে না এই গ্রুপের। তো সেই আপিলে আজকে শুনানির পরে 2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশানে শুধুমাত্র স্টেটা কার্যকর হচ্ছে এখন, বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রাস্তায় গ্যাসের মূল লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে 7 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতরাতে সোনারগাঁওয়ে কাঁচপুরের সোনাপুর লাভলি সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা, তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে থাকা গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হন 7 শ্রমিক। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দেশের সরকারি বেসরকারি স্কুলের 1ম থেকে 9ম শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন এরই মধ্যে শুরু হয়েছে। সকাল 11টা থেকে শুরু হওয়া প্রক্রিয়া চলবে আগামী 30 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত। এরপর লটারি অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর। প্রাথমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অনলাইন লটারিতে ভর্তি হওয়া যাবে দেশের 682টি সরকারি স্কুল এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি 3199টি স্কুলে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। প্রতিটি আবেদনে 5টি স্কুলের নাম দেওয়া যাবে। উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলো স্থানীয় ভর্তি কমিটির অনুমোদন নিয়ে সরাসরি লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। তাদের জন্য অনলাইনে আবেদনের প্রয়োজন পড়বে না। জানাবো আন্তর্জাতিক খবর। ইসরায়েলে হামলায় গাজায় আরও 40 জন নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আল মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে ড্রোন হামলার ঘটনায় 10 জন নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 43,600 ছাড়িয়ে গেছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের যৌথ সম্মেলন। উদ্বোধন অনুষ্ঠানে গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের আহ্বান জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজা
ফিলিস্তিনের এই উপত্যকাটি রূপ নিয়েছে মৃত্যু ও ক্ষুধার রাজ্যে, তবুও যেন দেখার কেউ নেই। জাতিসংঘের তথ্য মতে বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০% গাজার বাসিন্দা। ক্ষুধার সাথে তীব্র লড়াই করতে তাদের সাহায্য করছে বেশ কয়েকটি দাতব্য সংস্থা। একটু খাবারের জন্য খালি বাটি হাতে শত শত নারী ও শিশুর ভিড়। অবরুদ্ধ গাজা উপত্যকার বাস্তবতা এটি। ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু ও ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ জানিয়েছে ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। সেই সাথে ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় গাজায় এক ভয়াবহ অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজাবাসীর আর খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। সচ্ছল ব্যক্তিদেরও এখন দিন পার করতে ভীষণ কষ্ট হচ্ছে। নারী, শিশু ও বয়স্কদের এই কষ্ট সহ্য করা কঠিন। তেকিয়াস নামের একটি সংস্থা এখনো প্রতিদিন খাবার সরবরাহ করার চেষ্টা করছে। ক্ষুধার্তদের কষ্ট লাঘবে আমরা আপ্রাণ চেষ্টা করছি। প্রচণ্ড ক্ষুধা ও রোগের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে গাজার লাখ লাখ বাসিন্দা। তেকিয়াসের মতো এরকম বেশ কয়েকটি সংস্থা গাজাবাসীকে একবেলা খাবার খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার ৭০% ফসলের ক্ষেত ধ্বংস হয়ে গেছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে আজ মিনিস্ট্রিয়াল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক দিয়ে মঙ্গলবারের কার্যক্রম শুরু হচ্ছে। জলবায়ু পরিবর্তন শিশুদের উপর কী প্রভাব ফেলছে এ নিয়েও আজ বৈঠক হবে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা COP29, যেখানে বিশ্বের ১৯০টির বেশি দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করবে। এবারের আয়োজনে মূল লক্ষ্য কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ এবং উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা প্রদানে উন্নত দেশগুলোর দায়িত্ব নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন প্রশাসন গোছাতে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটর মার্কো রুবিওকে নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করতে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ট্রাম্পের তালিকায় থাকা রুবি সবচেয়ে যুদ্ধানুকূল মনোভাবাপন্ন হিসেবে বিবেচিত হচ্ছেন। যদিও সর্বদাই রূপ পরিবর্তনকারী হিসেবে পরিচিত ট্রাম্প শেষ মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন বলেও জানানো হয়েছে। এদিকে রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। এছাড়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার নিউজ আপডেট। পরের দীপ্ত সংবাদ দুপুর ৩টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।